জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একবার লিখেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তো ছোটবেলায় যখন এই কবিতাটা পড়ছিলাম তখন মনে হতো যে বিশ্বটাকে কি করে হাতের মুঠোয় এনে নজরুল দেখতে চেয়েছেন, এটা কি আসলে সম্ভব? কিন্তু এখন দেখুন, অবশ্যই বিশ্বটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে। একটা স্মার্টফোন থাকলে, একটা মোবাইল থাকলে, একটা কম্পিউটার থাকলে বিশ্বটাই মোটামুটি আমাদের হাতের মুঠোয় চলে আসছে। আর এগুলো হলো বিজ্ঞানের অবদান। মহান রব্বুল আলামিন মানুষকে খুব সীমিত জ্ঞান দিয়েছেন, সেই সীমিত জ্ঞান দিয়েই এখন মানুষ কত কিছু করতেছে। দেখেন আমার এই ভিডিওটা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে দেখতে পাচ্ছেন। আমি আমার রুমের ভিতরে বসে ভিডিও করতেছি, সেই ভিডিওটা আপনাদের কাছে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সবই বিজ্ঞানের অবদান। তো বিজ্ঞানে যারা অবদান রাখে তাদেরকে আমরা সাধারণত বিজ্ঞানী বলি। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি 10 জন বিজ্ঞানীর নামের তালিকা করেন, তাহলে অবধারিতভাবে সেখানে আপনারা নাম রাখবেন আলবার্ট আইনস্টাইনের নাম রাখবেন, স্যার আইজাক নিউটনের নাম রাখবেন, স্টিফেন হকিং এর নাম রাখবেন, আর্কিমিডিসের, এরকমের অনেকের নামই আপনারা রাখবেন। আর সেই তালিকায় আমি আশা করি গ্যালিলিও নামটাও থাকবে। গ্যালিলিও একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। গ্যালিলিও যেই সময়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বিজ্ঞান একদম সূচনা লগ্নে ছিল। এর আগে বিজ্ঞান একটা দীর্ঘ সময়, মানে পৃথিবীর মানুষ একটা দীর্ঘ সময় পর্যন্ত অ্যারিস্টটলের মতবাদ নিয়ে মতবাদে বিশ্বাসী ছিল। অ্যারিস্টটল যেই সব কথাগুলো বলে গেছে সেই কথার উপরেই মানুষ বিশ্বাস করত। অবশ্য অ্যারিস্টটলের পরে কোপার্নিকাস আসলেন। কোপার্নিকাসের জন্মের পর কোপার্নিকাস যখন বিজ্ঞানের ধারণাগুলোকে, অ্যারিস্টটলের মতবাদকে খণ্ডন করা শুরু করলো, তখন খ্রিস্টান ধর্মাবলম্বী বা অন্য যারা ছিল, যারা গির্জা প্যাগোডা কেন্দ্রিক জ্ঞান চর্চা করতো, তারা এগুলোকে মেনে নিতে পারে নাই। গ্যালিলিও সেই কোপার্নিকাস দ্বারা কিছুটা প্রভাবিত ছিল। কিন্তু মজার ব্যাপার হলো গ্যালিলিওর, আজকে আমি কথা বলবো গ্যালিলিওকে নিয়েই। সম্প্রতি গ্যালিলিও নিয়ে একটা বই পড়েছি, বইটা আপনাদেরকে দেখাই। এটা হলো গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিওর জীবনী পড়লাম, সংক্ষিপ্ত জীবনী। তো সেখান থেকে যেই জিনিসটা জানতে পারলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গ্যালিলিও কিন্তু মেডিকেলে ভর্তি হয়েছিলেন, 2 বছর পড়াশোনা করছেন। মানে মেডিকেল জীবনে, এমবিবিএস জীবনে যখন তিনি সেকেন্ড ইয়ারে পড়েন, তখন তিনি একবার একটা সভাতে গেলেন। সেখানে একজন গণিতবিদের লেকচার শুনে তার এত ভালো লেগে গেল যে তার মনে হলো যে আমি আর মেডিকেল কন্টিনিউ করব না। আসলে গ্যালিলিওর পরিবার চাচ্ছিল যে সে ডাক্তার হোক, কারণ তার পূর্বপুরুষ ছিল ডাক্তার, খ্যাতিমান সব ডাক্তার। কিন্তু দেখেন গ্যালিলিও সেই ডাক্তার না হয়ে হলেন বিজ্ঞানী। একটা জিনিস চিন্তা করেন যে আমরা আমাদের পৃথিবীতে, আমাদের দেশেও, সাধারণত আমাদের আশেপাশে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে যে অনেক অনেক ছেলে মেয়ে তাদের নিজেদের স্বপ্নকে জলাঞ্জলি দেয়। আমরা মনে করি যে হয়তো কারো কারো একটা প্রফেশন দেখে আমরা খুব আশ্চর্য হই আর খুবই ইমপ্রেসড হই, খুবই খুশি হই। বাস্তবে সেটা নাও হতে পারে। আমি এমন অনেককে চিনি যারা আর্মি অফিসার আছে, যারা ডাক্তার আছে, কিন্তু বাস্তব জীবনে তারা আর্মি অফিসারও হতে চায় না, ডাক্তারও হতে চায় নাই। অন্তত আমার এমনও বন্ধু আছে যারা সেনাবাহিনীতে অফিসার হিসাবে আছে, তারা আসলে সেনাবাহিনীর অফিসার হতে চায় নাই, তারা ইউনিভার্সিটিতে পড়তে চাইছে। কিন্তু বাবা মার স্বপ্ন ছিল যে তাদের ছেলেটা আর্মি অফিসার হবে, সুতরাং বাবা মার স্বপ্ন পূরণ করতে যেয়ে সে আর্মি অফিসার হয়েছে। আবার আমি এমন অনেককেই দেখছি বা এমন কাউকে কাউকে চিনি যাদের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু বাবা মা চাইছে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, সে মেডিকেলে পড়ুক। তো এরকমের অনেকে আছে মেডিকেলে পড়ে। একটা জিনিস দেখেন যে বাবা মার স্বপ্ন পূরণ করতে যেয়ে, মানে আমরা যারা অলরেডি বাবা, তারা সন্তানদের উপরে, বাবা মা তারা সন্তানদের উপরে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, মানে নিজেদের ইচ্ছাকে একভাবে প্রভাবিত করে বা চাপায় দেয়। নিজেদের স্বপ্ন, নিজেদের অপূরণীয় স্বপ্ন তারা চায় যে তাদের ছেলে মেয়ে পূরণ করুক। তো এটা করতে যে কি হয়, আমরা ছোটবেলায় দেখি বাবা মাই বলে যে আমার ছেলেটা ডাক্তার হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে, এই ধরনের চাপায় দেয়। আর তখন তার নিজের ভিতরে যে একটা স্বপ্ন থাকতে পারতো, সেই স্বপ্নটা মরে যায়। তো একটা জিনিস দেখেন, আপনি যখন আপনার সন্তানের উপরে আপনার নিজের অপূরণীয় স্বপ্নটা চাপায় দিচ্ছেন যে আপনি চাচ্ছেন আপনার সন্তান এইটা হোক, তাতে কি হচ্ছে, তার নিজের ভিতরে যদি কোনো একটা স্বপ্ন বেড়ে ওঠার কথা ছিল, সেটা কিন্তু অটোমেটিক্যালি মরে যাচ্ছে। সে আপনার দিকে বিবেচনা করে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য, আপনার চাপিয়ে দেওয়া স্বপ্নটাকে পূরণ করার জন্য সে চেষ্টা করতেছে। গ্যালিলিও যদি তার বাবা মা এবং পূর্বসূরি, মানে পূর্বপুরুষদের স্বপ্নটা বা পূর্বপুরুষদের রীতিনীতি মেনে চলতো বা ওইভাবে চলতো, তাহলে কিন্তু আজকে তাকে আমরা এরকম বিজ্ঞানী হিসাবে, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসাবে পেতাম না।
গ্যালিলিওর জীবনী পড়তে যেয়ে দেখলাম যে অ্যারিস্টটলের যে ধারণাগুলো ছিল তার অনেকগুলোই ছিল ভুল। সেগুলো প্রথমে কোপার্নিকাস কিছু ভুল প্রমাণ করছে, কিন্তু কোপার্নিকাসের কথা ওইভাবে মানুষজন সেভাবে বিশ্বাস করে নাই। পরবর্তীতে গ্যালিলিও এসে সেটা যুক্তিতর্ক দিয়ে অনেক ভালোভাবে এটা বুঝাইছে, যদিও তাকে এজন্য বহু নাজেহালের শিকার হতে হয়েছে, বিচারের মুখোমুখি হতে হয়েছে, এমনকি জেলে পর্যন্ত যেতে হয়েছে। একদম শেষ সময়ে তো তার এরকম হলো যে তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। মানে তাকে আসলে বলা হয়েছিল যে তুমি ভুলটা স্বীকার করো, যদিও সে ভুল করে নাই, তারপরেও নইলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হতো বা আরো কঠিন কোনো আগুনে পোড়ায় মারা হতো বা এই ধরনের কিছু করা হতো। যাই হোক, যেটা বলতেছিলাম, ধরুন গ্যালিলিও যদি আজকে বিজ্ঞানী না হয়ে একজন ডক্টর হতো, একজন ইঞ্জিনিয়ার হতো, আমরা কি তার নাম জানতাম? তাকে কি এই হাজার হাজার বছর ধরে মানুষ, শত শত বছর ধরে মানুষ তাকে মনে রাখতো বা তাকে চিনতো? আমি অন্তত জানি না। আমি পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এমন কোনো বিখ্যাত ডাক্তারের কথা জানি না, বিখ্যাত চিকিৎসকের কথা জানি না যার কথা যুগে যুগে মানুষ জানে। হ্যাঁ, মেডিসিন বিশেষজ্ঞ আছে, যেমন ইবনে সিনা, ইবনে খালদুন, এরকম যারা আছে যারা মেডিসিনের উপরে কাজ করছে, তারা যে একেবারে ডাক্তার ছিলেন তা না। তো এরকম কিছু একটা ব্যাপার আছে। স্যার হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির উদ্ভাবক, এরকম কিছু মানুষ আছে। সাম্প্রতিককালে মানে আমাদের বাংলাদেশের মানুষজন দেবী শেঠির কথা বলবে যে দেবী শেঠি অনেক বিখ্যাত, কিন্তু আপনি কি বলতে পারেন যে দেবী শেঠি যত বিখ্যাতই হোক, ওই আফ্রিকার একটা দেশের মানুষ, ওই সেনেগালের মানুষ, ওই কঙ্গোর মানুষ কি দেবী শেঠিকে চেনে? ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কোনো স্কুলে যেয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, এই তুমি কি দেবী শেঠির নাম জানো, চিনবে? আমার মনে হয় চিনবে না। এটা তো গেল এই প্রেক্ষিতে, কিন্তু 100 বছর 200 বছর পরে দেবী শেঠির মতো যারা আরো মোটামুটি নাম করছে, এরকম কোনো চিকিৎসক কি তাদের নাম কি এইভাবে থাকবে? থাকবে না। সাধারণত আমি যেটা দেখছি, পলিটিশিয়ান, তারপরে বিজ্ঞানী, লেখক, এদের নামটাই, আর খেলোয়াড়, এদের নামটাই আসলে মোটামুটি সবসময় থাকে। যেহেতু পড়াশোনা একটা অন্যতম মাধ্যম, সেই হিসাবে বিজ্ঞানীদের কথাটা বেশি দিন থাকে। তো গ্যালিলিও যদি তার তার বাবা মার স্বপ্ন পূরণ করতে যে ডক্টর হতেন, তাহলে কি হতো? আজকে আমরা তার নাম জানতাম না, বরং তিনি বিজ্ঞানী হয়েছেন বলে তাকে আজকে আমরা জানি। গ্যালিলিও সারা জীবনে অনেক কিছু উদ্ভাবন করেছেন। তিনি প্রমাণ করে দেখাইছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কোনো কিছুই স্থির না। তারপরে হলো তিনি দেখিয়েছেন, তিনি দূরবীন আবিষ্কার করছিলেন, যদিও তার আগেও দূরবীন আবিষ্কার হয়েছিল, কিন্তু গ্যালিলিও নিজেও দূরবীন আবিষ্কার করছেন। মূল কথা হলো, আপনার কোনো একটা অপূরণীয় স্বপ্ন থাকতেই পারে। সেই স্বপ্নটা আপনি যদি চাপিয়ে দেন, যেমন আমি যদি নিউটনের কথা বলি, নিউটনকে কিন্তু কৃষক হতে, মানে নিউটনের মা চাইছিল, বাবা আগেই মারা গিয়েছিল, স্যার আইজাক নিউটনের মা চেয়েছিল যে ছেলে তো পড়াশোনা করবে না, ও একটা কাজ করুক, ও কৃষক হোক। একটা জিনিস চিন্তা করেন যে নিউটন কৃষক হয়ে গেছে, তাহলে এই যে মাধ্যাকর্ষণ শক্তি সহ আরো যেসব গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে, যার উপরে ভিত্তি করে ক্যালকুলাস থেকে শুরু করে সবকিছু, এখন পৃথিবীর আপনি যা কিছুই বলেন না কেন, সবকিছুই যেসব অ্যালগোরিদম ব্যবহার হয়, যেই ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহৃত হয়, এগুলো তো কিছুই আবিষ্কার হতো না। তখন কি হতো? তাকে কেউ চিনতো না। আজকের পৃথিবীতে গ্যালিলিওর নাম থাকতো না, আজকের পৃথিবীতে আইনস্টাইনের নাম থাকতো না, আজকের পৃথিবীতে স্যার আইজাক নিউটনের নাম থাকতো না। সুতরাং আমরা আমাদের নিজেদের স্বপ্নকে আমাদের পরবর্তী প্রজন্মের উপরে চাপিয়ে না দিই। কেননা তাদের কিন্তু একটা নিজেদের স্বপ্ন থাকতে পারে, তারা নিজেরাই কিছু একটা হয়ে উঠতে পারে, কিন্তু আমরা যখন তাদের উপরে কোনো একটা জিনিস চাপিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে? তাদের সেই স্বপ্নটা মরে যাচ্ছে। এটা হলো অনেকটা ছোট চারা গাছের মতো। আপনি একটা চারা গাছ সোজা হয়ে বেড়ে উঠতেছে, আপনি যদি তার সামনে বাধা তৈরি করেন, তাহলে দেখবেন সে সোজা যেতে পারবে না, বাঁকা হয়ে যাবে। আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালাই, সামনে কোনো বাধা থাকলে, দেয়াল থাকলে, কোনো কাদা থাকলে, কোনো ঝামেলা থাকলে আমরা কি করি? পাশ কাটায় যাই। ঠিক একইভাবে যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে যেতে পারে না। সুতরাং আসুন, আমরা আমাদের প্রজন্মকে, আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের নিজেদের অপূরণীয় স্বপ্ন চাপিয়ে না দিই, বরং তাদেরকে তাদের মতো বড় হতে দিই। তাদের ভিতরে হয়তো কোনো একজন আইনস্টাইন, কোনো একজন স্যার আইজাক নিউটন তৈরি হতে পারে।
যদিও অপ্রাসঙ্গিক, তারপরে একটু বলি। যেমন আমাদের মাগুরার আপনার আমাদের বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে সবচেয়ে নাম করা, আলোচিত হোক আর সমালোচিত হোক, নাম করা ক্রিকেটার সাকিব আল হাসান। রেকর্ড আর রেকর্ড, মানে এখনো সে যদি নাও খেলে তবুও দেখবেন কেউ না কেউ পৃথিবীর অন্যান্য বড় বড় খেলোয়াড়েরা কোনো একটা রেকর্ড ভাঙছে, সেখানে তুলনা হচ্ছে সাকিবের সাথে। আজকেও পত্রিকায় দেখলাম সাকিবের সাথে একটা তুলনা হচ্ছে। তো সাকিব আল হাসানের বাবা, আমরা পত্রপত্রিকায় পড়ছি যে সাকিব আল হাসানের বাবা চাইছিল যে তার ছেলে ফুটবলার হোক। আমাদের দেশের ফুটবল, আমাদের দেশের যে জাতীয় ফুটবল টিম, আমাদের ফিফা র্যাঙ্কিং অনেক পিছনে, 102 বা 100, মানে অনেক অনেক পিছনে। আমরা এখনো বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ ছাড়া তেমন কিছু খেলি নাই, তাও কোয়ালিফায়ার ম্যাচও তো অনেক আগে খেলছি। তো একজন ফুটবলার হলে কি হতো, সে জাতীয় টিমে হয়তো খেলতো কিন্তু তেমন কিছু হতো না। কিন্তু ক্রিকেটার হওয়ার কারণে সে তার বাবার স্বপ্ন পূরণ না করে তার স্বপ্ন পূরণ করতে গেছে বলে সে কিন্তু নাম্বার 1 অলরাউন্ডার হয়েছে। এমন অনেকগুলো রেকর্ড আছে সাকিব আল হাসানের, যেগুলো পৃথিবীর আর কারো নেই। একই সময়ে, যেমন যদি একটা উদাহরণস্বরূপ বলি, যে একই সময়ে 3 ফরম্যাটে, ওয়ানডে, টি20 এবং টেস্ট, 3 ফরম্যাটেই নাম্বার 1 অলরাউন্ডার অনেকেই হয়েছে বিভিন্ন সময়, কিন্তু একই সময়ে তিনটাতেই নাম্বার 1 অলরাউন্ডার একমাত্র সাকিব আল হাসানই হয়েছে। তো আমরা যখন আমাদের পরবর্তী প্রজন্মের উপরে কোনো একটা স্বপ্ন চাপাই দিই, তাহলে তার ভিতরে যে নিজের একটা স্বপ্ন ছিল বা সে কিছু একটা হয়ে উঠতে পারতো, সেটা সে হয়ে উঠতে পারবে না। সুতরাং আসুন আমরা আমাদের নিজেদের স্বপ্ন অন্যের উপর চাপিয়ে না দিই, বরং তাদেরকে তাদের মতো বড় হতে দিই। তাহলেই হয়তো আমরা একজন আইনস্টাইন পাবো, একজন সাকিব আল হাসান পাবো, একজন বড় মানের কাউকে পাবো। কিন্তু আমরা যদি তাদের ওই গ্রোথের পথে, ওই বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াই, আমরা যদি কোনো কিছু চাপিয়ে দিই, তাহলে দেখবেন যে সে যা হতে পারতো সেটা হয়তো হতে পারবে না। আর আমরা দূর থেকে, ওই যে একটু আগে আমি শুরুতেই বললাম যে আমার এমন অনেক বন্ধু আছে যারা আর্মি অফিসার, আমরা তো তাদেরকে দেখে খুবই ঈর্ষান্বিত হই যে ও আর্মি অফিসার, কি লাইফ লিড করতেছে, কি অসাধারণ লাইফ, কি সফল ব্যক্তি। কিন্তু সে সফল না, কারণ সে ওটা হতে চায় নাই। সে খুবই হতাশ, খুবই কষ্টের ভিতরে আছে, সে চাই নাই ওটা, কিন্তু বাবা মার কারণে সে ওটা হয়েছে। অনেক মেডিকেল স্টুডেন্ট কান্নাকাটি করে, কারণ তারা মেডিকেলে পড়তে চায় নাই। তো আমরা অনেকেই আসি, ও ডাক্তার কি সুন্দর, ঢাকা মেডিকেলে পড়ে, রাজশাহী মেডিকেলে পড়ে, কত সুন্দর ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে ও ওইটা পড়তে চায় নাই। ও যদি ওইটা না হয়ে, এটা অনেকটা ছোট্ট বাচ্চাদের মতো। আপনার শুধু বাচ্চা না, আপনি নিজের কথাই চিন্তা করুন। আপনার কোনো একটা কিছু খেতে ইচ্ছে করতেছে, আপনাকে ওইটা না দিয়ে যদি অন্য কিছু দেওয়া হয়, অনেক দামি কিছুও দেওয়া হয়, আপনার কিন্তু সেটা ভালো লাগবে না বা আপনার অত ইচ্ছে করবে না। প্রত্যেকটা মানুষেরই কিছু একটা পছন্দ অপছন্দ আছে। পছন্দ অপছন্দের বাইরে যখন যায়, তখন সেটা যত দামি হোক, যত ভালোই হোক, সেটা তেমন একটা গ্রহণযোগ্যতা পায় না। তো আসুন আমরা এই বিষয়গুলো বিবেচনা করে দেখি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবক শোনার জন্য।